বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা পদার্থবিজ্ঞানের তাপগতিবিদ্যার সাথে সংশ্লিষ্ট কিছু সহযোগী পড়া আমরা পড়ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা তাপীয় যন্ত্র নিয়ে কিছু বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি আসলে তাপীয় যন্ত্র কি। যে যন্ত্র তাপ শক্তিকে গ্রহণ করে যান্ত্রিক শক্তি উৎপন্ন করে, সেই যন্ত্রকে বলা হয় তাপীয় যন্ত্র। এখানে তাপ শক্তিকে কিভাবে সে গ্রহণ করে? মূলত আমরা যে জ্বালানি ব্যবহার করি, সেই জ্বালানি সেখানে যখন বিশেষভাবে দহন প্রক্রিয়াটি সম্পন্ন হয়, সেই দহন প্রক্রিয়া শেষে সেখান থেকে উৎপন্ন যে তাপ শক্তি, তার মাধ্যমে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। আর এই যান্ত্রিক শক্তি পুরো সিস্টেমকে সামনে অগ্রসর করতে সাহায্য করে। এখানে আমরা এই তাপ শক্তি যেহেতু ওই যান্ত্রিক কৌশলে ব্যবহৃত হয়ে অন্য শক্তিতে পরিণত হয়, এই জন্য এই ইঞ্জিনটার নাম দিয়েছি আমরা তাপ ইঞ্জিন। আর ইঞ্জিনে যে যান্ত্রিক শক্তি তৈরি হয় সেটি আমরা প্রয়োজন মতো অন্য শক্তিতে রূপান্তর করে নেওয়ার প্রয়োজনীয় প্রক্রিয়াটি করে থাকি। সাধারণত একটি তাপ ইঞ্জিনের 3টে পার্ট থাকে। ফার্স্ট পার্ট সেটা হলো এই যে জ্বালানি আমরা ব্যবহার করি সেগুলোকে ওখানে উত্তপ্ত করে পোড়ানো হয় এবং সেখান থেকে তাপ শক্তি ইঞ্জিন গ্রহণ করে। এটাকে তাপ গ্রাহক বলা হয়। এই গ্রাহক করা তাপের একটি অংশ যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়, আর বাকি অংশ নিম্নতর উষ্ণতার যে তাপ গ্রাহক সেখানে কিন্তু এটা গৃহীত হয়। ঠিক এই প্রক্রিয়াতে কিন্তু এই কার্যটা সম্পন্ন হয়। এই ইঞ্জিন আমরা দুভাগে ভাগ করি, একটি হলো বহির্দহ আর একটা হলো অন্তর্দহ। বহির্দহ ইঞ্জিন এটা ইঞ্জিনের যে দহন কার্য এটি বা ইঞ্জিনের যে সিস্টেম তার বাহিরে সম্পন্ন হয়। যেমন কয়লা ইঞ্জিন, সেখানে কয়লা পুড়িয়ে বাষ্প তৈরি করা হয় এবং এই বাষ্পর সাহায্যে ইঞ্জিনটা চালনা করা হয়। যেহেতু জ্বালানির দহন প্রক্রিয়াটি এখানে বাহিরে সম্পন্ন হয়, ঠিক সেই কারণে এইটা বহির্দহ ইঞ্জিন হিসেবে আমাদের কাছে পরিচিত। তুমি যদি অনলাইনে সার্চ দাও, বিশেষ করে রেলওয়ে মানে কোল ইঞ্জিন, আমার মনে হয় যে তুমি এরকম কয়লা ইঞ্জিন অবশ্যই খুঁজে পাবো। আমাদের দেশে আমি কয়লা ইঞ্জিন দেখেছি, মানে কালো ভূতের মতো একটা ইঞ্জিন, বাট ভেতরে জ্বালানিটা কিভাবে পড়ে এই প্রক্রিয়াটা আমি দেখিনি, তবে অনলাইনে দেখছি। আর এটা না দেখার কারণটা হলো যে ইঞ্জিনটা যখন মানে তার মালবাহী অংশগুলোকে নিয়ে রওনা দেয়, সেই সময় আমি এটাকে দেখিনি, আমি স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখছি। একেবারে প্রচন্ড কালো এবং কালিতে ভরা আর কি, এমন একটা মানে ভুতুড়ে ইঞ্জিন। এটা আমি রেল ইঞ্জিনের কথা বলতেছি। কিন্তু এরপর তোমার স্যার ওই যে হচ্ছে কি এখনো মানে মুভি টুভিতে দেখা যায় যে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই। এই যে ভারতের
যে দাঙ্গা নিয়ে একটা সিনেমা, আমি মনে হয় পুরো সিনেমা দেখিনি আসলে, সিনেমার কিছু স্ক্রিপ্ট অনেক সময় দেখায় না বিভিন্ন অনলাইন প্রোগ্রামে, আমি সেখানে মনে হয় দেখছি বুঝেছেন। ওই আহ, মানে ট্রেনটা ছুটছে আর সেখানে দাঙ্গা ছড়িয়ে পড়ছে আর কি। খুব বীভৎস দৃশ্য আর কি এই দৃশ্য। আসলে মানে আমি কেন জানি এই জাতীয় মারামারি কাটাকাটি দৃশ্য আমার কাছে একটু অসহনীয় দৃশ্য মনে হয় আর কি। যে মানুষ মানুষের প্রতি এত নিষ্ঠুর হতে পারে, এটা কল্পনা করা যায় না। কার কারণে, কি স্বার্থ, কে কি অর্জন করছে এর মধ্য দিয়ে, এই প্রশ্ন বারবারই আমার কাছে মনে হয়। আজকে ফিলিস্তিনে ইসরায়েল কি অর্জনের চেষ্টা করছে, যেখানে ইসরায়েল বলে কোনো রাষ্ট্রই 1948 সালের আগে ছিল না। আরববাসী তাদেরকে আশ্রয় দিল, ঠিক আছে তোমরা আশ্রয় পেয়েছো, সেখানে বসবাস করবা, জায়গা তো আছে, আরবের কি জায়গার অভাব আছে, মিলেমিশে বসবাস করো, তাদের একটা রাষ্ট্র হোক তোমাদের একটা রাষ্ট্র হোক, এবং এর মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করো। কিন্তু তুমি অন্যজনের বাড়ি ঘর জমি জমা জবরদস্তি করে দখল করবা, তাদেরকে তাড়িয়ে দিবা, আর তারা প্রতিবাদ করলে বলতেছ আমার আমার বিরুদ্ধে সন্ত্রাসী করেছে, আমি আমার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই কাজটা ফিলিস্তিনে হতে হতে এখন অবস্থাটা এমন দাঁড়াচ্ছে যে ফিলিস্তিন ভূমি বলেই এখন আসলে তেমন কোনো অংশ নাই আর ফাঁকা, ম্যাক্সিমাম অংশই দখল হয়ে গেছে এবং একটা ছিন্ন ভিন্ন একটা দেশে পরিণত করছে। এতে কি ইসরায়েল কি শান্তি থাকতে পারবে? কখনোই হিংসা দিয়ে কখনো শান্তি পাওয়া যায় না, এটাই পৃথিবীর রুলস। আসলে এইটা এই সমস্ত অত্যাচারী শাসক গোষ্ঠী বোঝে না। এখানে সাধারণ ইসরায়েলও কষ্ট পাচ্ছে, সাধারণ ফিলিস্তিনিরাও কষ্ট পাচ্ছে। অন্যদিকে যে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, আমার কথা হলো যুদ্ধ তো অত্যন্ত একটা ছোট্ট জায়গা থেকে শুরু হয়েছে। রাশিয়া তার দেশের পাশে নেটো আসে অস্ত্র গাড়ুক, সমস্যা তৈরি করুক, সেটা সে চায়নি। সেটা না আলোচনা হতে পারতো, কথা হতে পারতো, আরো অনেক কিছু ছিল। কিন্তু ইউক্রেন তার সাথে এই যে গাড়িমিটা করে রাশিয়াকে আগ্রাসন করার একটা ওসিলা করে দিল। রাশিয়া যে কাজটা করেছে আমি সেটাকে কোনোভাবেই সমর্থন করতে পারি না, আর সেও তো সাধারণ মানুষের বাড়ি ঘর ধ্বংস করে কি মানে কি একটা মানে ছিন্ন ভিন্ন দেশ করে ফেলছে। এটার জন্য তো আমি মনে করি রাশিয়ার চেয়ে বড় দায়ী হলো এই জেলেনস্কি। সে জীবনে রাজনীতি করেনি, রাজনীতি বোঝে না, আহ মানে ডিপ্লোমেট জিনিসগুলো সে জানে না, অন্যের হাতের পুতুল হয়ে সে আজকে পুরো দেশবাসীর কষ্টের কারণ হয়ে দাঁড়াইছে। আর রাশিয়ার মতো এরকম একটা বিশাল শক্তিকে তার নিজের দেশে আগ্রাসন তৈরি করার ওসিলা তৈরি করে দিচ্ছে। আজকে সাধারণ মানুষ সবাই কষ্ট পাচ্ছে, কত লোক প্রতিদিন মারা যাচ্ছে, কত শিশু তার মা বাবা হারা হচ্ছে। তো এগুলো তো কষ্টের ব্যাপার, তো মানুষ জানি না কেন করে এগুলো। এই কিছুদিন পরে তুমি দেখবা, যদি বেঁচে থাকো, দেখবে এই ইতিহাস অন্যভাবে লেখা হবে, এই দেশ এই জায়গা ওখানেই পড়ে থাকবে, শুধু মানুষগুলো আর কখনো ফিরে আসবে না। যা হোক, এই ধরনের দাঙ্গা ছবি আসলে আমার কাছে কেন জানি খুবই কষ্টের হয় আর কি। যদিও ভারত বিভক্তের সময় এই দাঙ্গাটা কি সত্যি সত্যি হয়েছে, যেটা ইতিহাসে আমরা পড়ছি। এখন দেখো এই যে অন্তর্দহ যে ইঞ্জিনের কথা বললাম, এখানে আমাদের ম্যাক্সিমাম ইঞ্জিন গুলোই অন্তর্দহ ইঞ্জিন এখন ব্যবহার হয়। পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, এগুলোর ইঞ্জিনের কিন্তু জ্বালানির দহন প্রক্রিয়াটা ইঞ্জিনের ভিতরে হয়, ঠিক আছে? তো এরকম একটা ইঞ্জিনের কিন্তু এখানে গঠন প্রণালীটা দেয়া আছে, আমি একটু সংক্ষেপে দেখাই। তোমার কিন্তু কার্নোর ইঞ্জিন বা কার্নোর
যে কাঠামো সেটি বুঝতে কিন্তু এটা খুবই হেল্প করবে, খুব ভালোভাবে এটা খেয়াল করো। কারণ ইঞ্জিনের কিন্তু মূল স্ট্রাকচার কিন্তু এই এই যে ছকে আছে, ভালো করে দেখো। সেখানে মনে পড়ে কি এই ধরনের একটা সিস্টেম ছিল না, এই যে উষ্ণতর তাপ উৎস, সেখান থেকে তাপ ইঞ্জিনের মধ্যে এটাই তো তাপটা মূল মূল সিস্টেম, যে এখান থেকে তাপ নিবে, নিয়ে কাজ উৎপন্ন করবে, হ্যাঁ, আর কাজ একটা অংশ উৎপন্ন যান্ত্রিক করবে আর শক্তিতে বাকি। রূপান্তর করলো, আর একটা অংশ নিম্নতর গ্রাহকে গৃহীত হলো। আমাকে অনেকেই প্রশ্ন করে, স্যার আমি যা তাপ দেব সম্পূর্ণটাই কাজে রূপান্তর হবে? আমি বলি পৃথিবীর সিস্টেম গুলো এভাবে কখনোই তৈরি হয়নি। তুমি বাস্তু সংস্থানে যাও, প্রাথমিক শক্তি স্তরে যদি 1 কোটি প্রাণী বা উদ্ভিদ যদি তারা ওই সিস্টেমে থাকে, ওই 1 কোটিকে খেয়ে কিন্তু মাত্র কয়েক লাখ না কয়েক হাজার প্রাণী বা উদ্ভিদ কিন্তু বেঁচে থাকে। আবার তাদেরকে খাইয়ে অন্তর দেখবে মাত্র গুটি কয়েক প্রাণী বা উদ্ভিদ বেঁচে থাকে। এভাবে আস্তে আস্তে টপ দিকে যত যাবা তত সংখ্যা কিন্তু কমে যায়, ঠিক না বিষয়টা? এবং ওই শক্তি পিরামিড তুমি যদি কল্পনা করো, তাহলে শক্তি শুরুতে থাকে কত, ধরো 100, সেটা হয়তো 10 ভাগের 1 ভাগ, বা ধরো 10 ভাগের 2 ভাগ শক্তি হয়তো কাজে লাগে, অর্থাৎ 20%। আর বাকি 80% নষ্ট। পরের শিপে যখন তোর ওই 80%, ওই 20%ও ব্যবহার হয় না, তারও 10 ভাগের 1 ভাগ। এইভাবে শক্তি প্রত্যেকটা স্তরে অপচয় হয়, সামান্য একটি অংশ কাজে লাগে। পৃথিবীর সিস্টেম এইভাবেই। আমরা জানি না যে সূর্যের মধ্যে এখন পর্যন্ত জানা তথ্য মতে যে ফিউশন প্রক্রিয়া হয়, সেখানে সম্ভবত শক্তির অপচয় প্রক্রিয়াটি এরকম নয়, সেখানে হয়তো ওইভাবে অপচয় হয় না। তো সেখানে এই হাইড্রোজেন গুলো কন্টিনিউয়াসলি হিলিয়ামে রূপান্তর হচ্ছে, অর্থাৎ ফিউশন প্রক্রিয়াতে পুরো বিপুল পরিমাণে শক্তি নির্গত হয়। আর এই শক্তি বাহিরে বের হয়ে আসলে তখন আমরা সূর্যের এই টকবক অবস্থান দেখি। সূর্যের পৃষ্ঠের বাহিরের যে তাপমাত্রা সেটি প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, আর ভিতরের তাপমাত্রা কয়েক লক্ষ থেকে কয়েক কোটিও হতে পারে, যেটা ভিতরের ব্যাপারটা বিজ্ঞানীদের অনুমান। এটা সায়েন্টিফিক কোনো গেটওয়েতে মাপা এবং সেটি অথেন্টিক ভাবে বলা বেশ কঠিন। কি বুঝতে পারছো? শুধুমাত্র একটা জিনিসই করা যায়, যেটা হলো কি পৃথিবীতে যদি এরকম ফিউশন প্রক্রিয়া করা হয়, তাতে কি পরিমাণ তোমার হতে পারে, এই যে তাপ উৎপন্ন হতে পারে, সেই বিষয়টা। তো তুমি চীনের যে কৃত্রিম সূর্যের কথা মনে হয় শুনেছো, নাকি শুনছো কি না? না স্যার, এরকম আচ্ছা, কিছু চীনে শুনিনি। তুমি দেখো, এটা অনলাইনে সার্চ দিলে চীনের এই ধরনের ভিডিও তুমি পাবা। চীনের ওই কৃত্রিম সূর্য মানে এই যে ফিউশন প্রক্রিয়াতে যে তোমার শক্তি উৎপন্ন করার বিষয়টা ওখানে আছে, এটা চীন তোমার এই পুরো সিস্টেমকে কন্ট্রোল ভাবে নিয়ন্ত্রণ, মানে এত সুন্দর করে এটাকে নিয়ন্ত্রণ করছে যে সেখানে পারমাণবিক বা আণবিকের ওই বিস্ফোরণ ঘটবে না, কিন্তু শক্তিটা ওই রকম পর্যায়েরই তৈরি হবে, ঠিক যে পর্যায়টা সহনীয় হবে। কথা বুঝতে পারছো কি? আর এই শক্তির অংশটা বাহিরে যে হচ্ছে, প্রকাশ হচ্ছে, সেখান থেকে পরিকল্পিতভাবে ওই সূর্য নামক ওই দানবের মধ্যে ঢুকে দেওয়া হয়। আর সেই দানব থেকে তোমার যে বিপুল পরিমাণে তাপ শক্তি নির্গত হয়, সেটাই হলো ক্লিয়ার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমার মনে হয় আমরা একটু দেখি এখানে। ইঞ্জিনের গঠনটা দেখি আর কি। হ্যাঁ, দেখো এই পেট্রোল বা ডিজেল ইঞ্জিনের গঠন প্রায় সেম, যেখানে একটা তেলের ট্যাঙ্কি থাকবে, আমরা এখানে তেল বা ওই পেট্রোল প্রবেশ করাবো, এবং এটার গঠনটা এমন হয় যে এফ বা আর নামক যে জায়গাটা তুমি এখানে দেখতে পাবা, এই জায়গাটা মানে একটা কন্ট্রোলিং ইউনিট আর কি। এটা এই অংশে নির্দিষ্ট পরিমাণে পেট্রোলটা এখানে গ্রহণ করে এটাকে সিস্টেম অফ করে দেয়, মানে ওর চেয়ে বেশি পেট্রোল গ্রহণ করবে না, বাকিটা পেট্রোল ট্যাঙ্কে থেকে যাবে।
এখন এখান থেকে কি হয়, এখান থেকে একটা নির্দিষ্ট মাত্রায় পেট্রোল কিন্তু এই জায়গাতে প্রবাহিত হয়, হয়ে এই দিক দিয়ে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুর সাথে ওই পেট্রোলটা মিশলে এটা একটা বিস্ফোরক গ্যাস তৈরি করে এবং এই ভালভ ওয়ানটাকে অন করে এটা বের হয়ে আসে। এটা যখন বের হয়ে আসলো তখন এখানে অগ্নিস্ফুলিঙ্গ দিয়ে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, এটা সেখান থেকে দহন হয় বা তার কার্যক্রম সে সম্পূর্ণ করে। এই মোটামুটি এখানকার কার্যক্রমের অংশটি দেয়া আছে। এরপর আছে হলো এই চাপ নিয়ন্ত্রক অংশ হলো এফ লেখা আছে দেখো। এখন এটি এই যে স্পার্ক প্লাগের এই সিস্টেমে প্রবেশ করানো, এই সিলিন্ডারে এটিকে পোড়ানো গ্যাস বের করে দেওয়া, এগুলো প্রায় 4টি ধাপে সম্পন্ন হয় এবং এই ধাপ সহ পুরো বিবরণ কিন্তু পরে দেওয়া আছে। এখানে দেখো দহন প্রকোষ্ঠ, কার্বুরেটর এবং হলো তোমার সিলিন্ডার, এই দুটো জিনিস একটু দেখো। এই যে দহন প্রকোষ্ঠ মানে হলো যে জায়গায় এটি পোড়ানো হয়, এই যে এটার নাম হলো দহন প্রকোষ্ঠ। এই যে তোমার স্পার্ক প্লাগ হলো এটা, এখান থেকে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করে দেওয়া হয়। এই যে দহন প্রকোষ্ঠ এটাই, এই জায়গাতে তোমার দহন প্রকোষ্ঠে গ্যাস প্রবেশ করলে স্পার্ক প্লাগ থেকে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করে এখানে ছেড়ে দেওয়া হয়, ফলে ওই সংনমিত বা ওই সংকোচিত তোমার গ্যাসের মধ্যে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ হয়, যেটা তোমার পরবর্তীতে কার্যাবলীতে দেওয়া আছে। তো যেহেতু আমি এখানে ইঞ্জিনের গঠন পড়াচ্ছি এই জন্য কার্যাবলী নিয়ে এখানে আলোচনা করবো না, একটু পরে হচ্ছে তুমি কার্যাবলীতে ইনশাল্লাহ এটা বিস্তারিত দেখতে পাবো। আর সমস্ত গ্যাস পোড়ানো হলে এটা দহন প্রকোষ্ঠ থেকে এই যে ভালভি খুলে এটা বহির্গমন হয়ে থাকে, এই বিষয়টা এখানে মূলত দেওয়া আছে। এই 4টি প্রক্রিয়া এখানে এইখানকার, এটা নিয়ে আমি পরে কথা বলছি। তোমার এই অংশ নিয়ে কোনো প্রশ্ন আছে কি? না স্যার। তাহলে আমরা মনে হয় আপাতত এই ফার্স্ট অংশটা শেষ করি, সেকেন্ড অংশ আমরা পরবর্তীতে একটু যুক্ত করি।